আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইমরান। আমি আবার চলে এসেছি আপনাদের সাথে লট্রিপ নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা ছিল ভারতের প্রশাসনিক সরকার ব্যবস্থা ও অভ্যন্তরীণ ভৌগোলিক অবস্থান। আপনারা সবাই জানেন যে ভারত একটি বৃহৎ দেশ, অন্যতম বৃহৎ দেশ, এবং বৃহৎ গণতন্ত্রের একটি দেশ, সংবিধানের একটি দেশ। অতএব এই ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে পুরোপুরি বোঝানোর জন্য, এবং সাথে সাথে ভারতের যে সীমান্ত ব্যবস্থা আছে সেটি নিয়েও আমরা একটু আলোচনা করব। তবে চলুন শুরু করা যাক। প্রথমে আসা যাক ভারতের অঞ্চলসমূহ। ভারতের অঞ্চল মূলত দুইটি ভাগে ভাগ করা যায়: এক, কেন্দ্রশাসিত অঞ্চল বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্ট্রাল এরিয়া, যেটা কেন্দ্র শাসন করে; দ্বিতীয়ত রাজ্য বা প্রাদেশিক অঞ্চল বা স্টেট এরিয়া, যেটা হচ্ছিল রাজ্য বা হচ্ছিল কেন্দ্রীয় সরকারের বাহিরেও যে একটি সরকার আছে সেই সরকার দ্বারা পরিচালিত হয়। এটা আমরা সামনেই দেখব। এছাড়াও এইসব অঞ্চল বা ভারতের যে অঞ্চলগুলো আছে সেগুলোকে মূলত হচ্ছিল বিভাগ, আমাদের দেশে যেমন বিভাগ আছে, জেলা আছে, পৌরসভা আছে এবং পঞ্চায়েত আছে, এইভাবে ভাগ করা হয়েছে। ভারতের মোট জেলা সংখ্যা ৩৩৯টি। মুদ্রার নাম রুপি। এরপর যেটা আছে সেটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চলের একটি মানচিত্র। এটা হচ্ছে পুরো ভারতের একটি মানচিত্র, যেগুলো যে ক্রিম কালারের দেখছেন সবগুলো পুরোটাই ভারতের মানচিত্র। আর এখানে কোন কোন অঞ্চলকে কেন্দ্রশাসিত অঞ্চল বলা হয় সেটাই আমরা এখন দেখাবো। প্রথমে দেখা যায় কাশ্মীর। কাশ্মীর এই যে অঞ্চলে অবস্থিত। এরপরে আছে লাদাখ, তার পাশেই অবস্থিত লাদাখ। এরপরে আছে নগর হাভেলি। এই নগর হাভেলি এই যে দ্বীপপুঞ্জ, মূলত এখানে আছে নগর হাভেলি। এরপরে আছে লক্ষদ্বীপ। লক্ষদ্বীপ কোথায়? লক্ষদ্বীপ ভারতের একদম নিচে লোয়ার পয়েন্টে, এই যে লোয়ার পয়েন্টে এইদিকে লেফট সাইডে পড়েছে। এটা হচ্ছে লক্ষদ্বীপ। এরপর যেটা আছে সেটা হচ্ছে পুদুচেরি। পুদুচেরি হচ্ছে ভারতের আরেকটি দ্বীপ, যেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ায় পড়েছে। এই যে সাউথ ইন্ডিয়ায় পড়েছে পুদুচেরি। এরপরে আছে দিল্লি, যেটাকে ভারতের রাজধানী বলা হয়, এই যে একদম দিল্লি এখানে। এরপর যেটা আছে সেটা হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড় হচ্ছে হলো এই যে এখানে, যেটা পাঞ্জাব এবং হরিয়ানার মাঝখানে, বা বোথ ক্যাপিটাল বলা হয়, বোথ স্টেটের ক্যাপিটাল বলা হয়, উভয় স্টেটের ক্যাপিটাল বলা হয়। এবার আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নিকোবর দ্বীপপুঞ্জ হলো এই যে একদম এই সাইডে লোয়ার পয়েন্টে, ভারতের রাইট সাইডে পড়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এরপর যেটা আছে সেটা হচ্ছিল কেন্দ্রশাসিত অঞ্চলের নাম এবং রাজধানী। প্রতিটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের যেমন নাম আছে, সেটা আলাদা একটা রাজধানীও আছে। যেমন হচ্ছিল কাশ্মীর, কাশ্মীরের রাজধানী হচ্ছে জম্মু ও শ্রীনগর। এরপর আছে লাদাখ, এর রাজধানী হচ্ছিল লে। এরপর আছে দিল্লি, যেটা রাজধানী হচ্ছিল নিউ দিল্লি নামে আমরা জানি। এরপর আছে চন্ডীগড়, এটার কোনো রাজধানী নেই, এটার ওইরকম কোনো রাজধানী নেই, কিন্তু কেন্দ্রীয় শাসিত অঞ্চল। এরপর আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, যেটার রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। এরপর আছে নগর হাভেলি, এটার রাজধানী হচ্ছে দামান। তারপর আছে লাক্ষাদ্বীপ বা লাক্ষাদ্বীপ যেটা বলা হোক, এটার রাজধানী হচ্ছিল কাভারাত্রি। এরপরে আছে 8 নম্বরে হলো পুদুচেরি, এটার রাজধানী হচ্ছিল পুদুচেরি। এরপর আছে ভারতের রাজ্য অঞ্চল সমূহ ও তার রাজধানী। এখানে হচ্ছে পুরো ভারতের যে রাজ্যগুলো আছে এবং কেন্দ্র শাসিত অঞ্চল সহ আছে এখানে। এখানে প্রত্যেকটি রাজ্যের হচ্ছে আপনারা নাম দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদের ভারতের প্রত্যেকটি রাজ্যের হচ্ছিল নাম এবং রাজধানীর নামটা বলবো। সেটা হচ্ছে, প্রথমে আসা যাক মহারাষ্ট্র। মহারাষ্ট্র যেটাকে বলা হয় ইন্ডিয়ান ফিল্ম সিটি, হিন্দি ফিল্ম সিটির অন্যতম একটি জায়গা বলা হয় যেটাকে। এটার রাজধানী হচ্ছিল মুম্বাই। এরপর আছে সিকিম। সিকিমের রাজধানী হচ্ছিল গ্যাংটক। এরপরে আছে হচ্ছিল তামিলনাড়ু, যেটা বর্তমানে খুবই ফেমাস একটি জায়গা। বাংলাদেশিদের জন্য তো চিকিৎসার জন্য ফেমাস আছে, এরপরেও আমাদের বাংলাদেশে একটি ক্রেজ আছে সাউথ ইন্ডিয়ান ফিল্মের উপর। সেটা হচ্ছে তামিলনাড়ু অন্যতম, যার রাজধানী হচ্ছে চেন্নাই। এরপর আছে কর্ণাটক, সেটার রাজধানী হচ্ছিল বেঙ্গালুরু। এরপরে আছে 5 কেরালা। কেরালার রাজধানীর নামটা একটু অন্যরকম, যে নামটা ছিল তিরুভুবনপুরম, একটু অনেক বড় নাম। এরপরে আছে 6 নম্বর উত্তরপ্রদেশ, এর রাজধানী হচ্ছে লখনৌ। 7 নম্বরে যেটা আছে সেটা হলো রাজস্থান। রাজস্থানের রাজধানীর নাম হচ্ছে জয়পুর। রাজস্থানের রাজধানীর নাম হচ্ছে জয়পুর। 8, ত্রিপুরা, এর রাজধানীর নাম হচ্ছিল আগরতলা। এরপর আছে 9, আসাম, এর রাজধানী হচ্ছে দিশপুর, কিন্তু এটার বিচার বিভাগীয় যদি রাজধানী বলা হয় বা কাজকর্ম ধরা হয় সেক্ষেত্রে হচ্ছিল গুয়াহাটি। এরপর আছে আরো রাজ্য, যেমন পশ্চিমবঙ্গ, যেটা আমাদের একদম সীমান্তের কাছে, কলকাতা, আমরা প্রচুর বাঙালি যে থাকি এখানে। তারপরে 11 নম্বর আছে গুজরাট, এটার রাজধানী হচ্ছিল গান্ধীনগর। আগে যেটা ছিল আহমেদাবাদ, মানে আরেকটি শহর আহমেদাবাদ, কিন্তু এটাকে আগে রাজধানী বলা হতো গুজরাটের। এরপরে আছে ভারত তেলেঙ্গানা।
এটা 2000, এটা হচ্ছে সর্বশেষ, মানে সর্বশেষ স্টেট যেটা ভারত গঠন করেছে, এটা 2013 সালে গঠন করেছে, যার রাজধানী হচ্ছিল হায়দ্রাবাদ। এরপর হচ্ছিল অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছিল আম্রাবতী। এরপরে আছে মধ্যপ্রদেশ, যার রাজধানী হচ্ছিল ভোপাল। এরপরে 15তে আছে হিমাচল, যার রাজধানীর নাম হচ্ছে ধর্মশালা। এখানে একটি ক্রিকেট স্টেডিয়াম আছে, যা হ্যাভেন অফ ক্রিকেট নামেও পরিচিত। এরপরে যেটা আছে হচ্ছিল উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছিল দেরাদুন। এরপরে আছে মেঘালয়, মেঘালয়ের রাজধানী হলো শিলং। আরেকটা বিষয় বলে রাখা ভালো, এই যে দ্বিতীয় নম্বরে যে সিকিম স্টেটটি ছিল, এটা 1975 সালের আগে এটি একটি স্বাধীন রাষ্ট্র ছিল, রাষ্ট্র ব্যবস্থা ছিল, কিন্তু 1975 সালের পর এটা ভারতের স্টেট করে নেওয়া হয়। তথ্যটি জানিয়ে রাখলাম। এরপর যেটা আছে সেটা হচ্ছিল ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছিল রাঁচি। এরপরে আছে মণিপুর, মণিপুরের রাজধানী হচ্ছিল ইম্ফল। ছত্তিশগড়, এটার রাজধানী হচ্ছিল রায়পুর। তারপর 21-এ আছে নাগাল্যান্ড, নাগাল্যান্ডের রাজধানী হচ্ছিল কোহিমা। 22-এ আছে অরুণাচল প্রদেশ, এর রাজধানী হচ্ছিল ইটানগর। তারপরে হচ্ছিল 23-এ হচ্ছিল বিহার, বিহারের রাজধানী হচ্ছিল পাটনা। 24-এ আছে হচ্ছিল মিজোরাম, মিজোরামের রাজধানী হচ্ছিল আইজল। এরপর হচ্ছে গোয়া, গোয়ার রাজধানী হচ্ছিল পানজি। এটাকে ওয়ান কাইন্ড অফ পর্তুগিজ রাজধানী, হ্যাঁ সেকেন্ড পর্তুগিজ রাজধানীর মতনই বলা হয়, বা সেকেন্ড পর্তুগিজ দেশও বলা হয়। এরপর আছে 26-এ উড়িষ্যা, এটার রাজধানীর নাম হচ্ছিল ভুবনেশ্বর। এরপরে আরো দুইটি রাষ্ট্র, স্টেট আছে বা রাজ্য আছে, সেটা হচ্ছিল হরিয়ানা এবং এটার রাজধানী হলো চণ্ডীগড়। পাঞ্জাব, এটার রাজধানী হলো চণ্ডীগড়। এরপর দেখা যায় যে কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্য অঞ্চলের পার্থক্য কি, আসলে যে দুটা অঞ্চলের আসলে পার্থক্য কি। আজ কেন্দ্রশাসিত অঞ্চলে আসি প্রথমে। এখানে যেটা বলা হয়েছে, কোনো রাজ্যপাল থাকে না, রাষ্ট্রপতি নিজেই রাজ্যপালের দায়িত্ব পালন করে। কিন্তু রাজ্য শাসিত অঞ্চলের ক্ষেত্রে অবশ্যই রাজ্যপাল বা গভর্নর থাকবে, যাকে বলা হয়ে থাকে রাজ্যের রাষ্ট্রপতি। এখানে একটা জিনিস বুঝিয়ে রাখা ভালো, ভারতের রাষ্ট্রপতি থাকে হলো সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে মূল একদম, যে হচ্ছিল একদম মিডল টপ পয়েন্টে থাকে, টপ। যেমন আমাদের দেশের রাষ্ট্রপতি হচ্ছে সব থেকে অধিনায়ক, তেমন ভারতের রাষ্ট্রপতি থাকে সর্বাধিনায়ক। কিন্তু তিনি সব রাজ্যের যে একটা ব্যবস্থা বা হচ্ছে কন্ট্রোল করা, সেটা করতে পারে না, যেহেতু ভারত একটি বৃহৎ রাষ্ট্র। সেক্ষেত্রে রাষ্ট্রপতি কর্তৃকই রাষ্ট্রপতির কাছাকাছি বা পদমর্যাদা বলা হয়, সেই হিসাবে একজন রাজ্যপাল, প্রত্যেকটা স্টেটেই রাজ্যপাল থাকে একজন করে। সেখানে হচ্ছিল একজন প্রতিনিধি বলা হয়, রাষ্ট্রপতির প্রতিনিধি বা গভর্নর বলা হয়, সেই হচ্ছিল রাজ্যপাল। এখানে আরেকটা বিষয় হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো যেগুলো থাকে, সেখানে হচ্ছে রাজ্যপাল থাকে না, সেই অঞ্চলগুলোতে রাষ্ট্রপতি নিজেই তার সরকার ব্যবস্থা পরিচালনা করে বা নিজেই পরিচালনা করে এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে। এটাই বোঝানো হয়েছে যে রাজ্যপাল থাকে হচ্ছিল রাজ্য অঞ্চলে, অবশ্যই রাজ্য স্টেট বা হচ্ছিল রাজ্য অঞ্চলে থাকতেই হবে, এটা বাধ্যতামূলক। আর যদি হচ্ছিল কেন্দ্রশাসিত অঞ্চল হয়, সেক্ষেত্রে রাষ্ট্রপতি নিজেই সেটাকে কন্ট্রোল করবে। মূলত যদি এক কথায় বলা হয়, কেন্দ্রীয় অঞ্চলকে শাসন করে রাষ্ট্রপতি, আর রাজ্যপাল থাকে হলো রাজ্যগুলোতে, পৃথক রাজ্যগুলোতে। দ্বিতীয়তে যেটা আসা যায় সেটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা থাকে না, আর যদি থাকেও সরকার রাজ্য সরকারের মতন শক্তিশালী হয় না। মানে হচ্ছিল ওই রকম কোন, মানে একটা যে কঠিন সরকার ব্যবস্থা বা শক্তিশালী একটা সরকার ব্যবস্থা থাকে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে, এরকম থাকে না, কারণ এটা মূলত আসলে কন্ট্রোলই করে রাষ্ট্রপতি এর মতন করে, রাষ্ট্রপতিই কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে আর কি। অন্যদিকে যদি রাজ্য শাসিত অঞ্চল দেখি, তাহলে বিধানসভা অবশ্যই থাকে এবং তাদের নিজস্ব আইন থাকতে পারে বা তারা নিজেরাও আইন করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আইন করতে গেলে অবশ্যই যদি সরকার ব্যবস্থা কেন্দ্রীয় সরকারে থাকে, যে আলাদা সরকার ব্যবস্থা আছে কেন্দ্র সরকার ব্যবস্থার বাহিরেও, কিন্তু তাহলে অবশ্যই তার রাষ্ট্রপতি কর্তৃক বা কেন্দ্রীয় পার্লামেন্ট কর্তৃক একটি পারমিশন নেওয়া হয়। 3, কেন্দ্রশাসিত অঞ্চলের বাজেট পাস হয় লোকসভায়। যেটা বলছিলাম, দ্বিতীয় নম্বরের সাথে তৃতীয় নম্বরের যথেষ্ট মিল রয়েছে বা মিল রয়েছে। সেখানে কেন্দ্রশাসিত অঞ্চলের যে কোনোই যদি আইনসভা থাকেও বা বিধানসভা যদি থাকেও, সেক্ষেত্রে লোকসভা থেকে পারমিশন নিতে হয়। আর রাজ্য অঞ্চলে বাজেট নিজেরাই বিধানসভাতে পাশ করতে পারে। এরপরে 4-এ আসা যাক, কেন্দ্রশাসিত অঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব থাকে কেন্দ্র সরকারের হাতে, যেটা রাজ্য সরকার নিজেই নিয়ন্ত্রণ করে, নিজের পুলিশ বাহিনী থাকে। আর 5 নম্বরে, কেন্দ্রশাসিত অঞ্চলে নিজেদের আইন সংশোধন করতে পারে না, আর রাজ্য সরকার অঞ্চলে সংশোধন করা যায়। 6 নম্বরে আসা যাক, কেন্দ্রশাসিত অঞ্চলে স্থানীয় রাজনৈতিক দলের দাপট খুব একটা বেশি দেখা যায় না। আমি যদি উদাহরণ দেই, তাহলে
দেখা যাবে হচ্ছিল একমাত্র দিল্লি, কাশ্মীর, পুদুচেরি ব্যতীত অন্য সব কেন্দ্রশাসিত অঞ্চলে একই অবস্থা। কিন্তু অপোজিটে যেটা দেখা যায়, রাজ্যশাসিত অঞ্চলে স্বাধীনভাবে দাপট দেখাতে পারে রাজ্য সরকার বা রাজনৈতিক দল যেগুলো থাকে আর কি। 7 নম্বরে যেটা আছে সেটা হলো কেন্দ্রশাসিত অঞ্চলে কেন্দ্র সরকারের অধীন। হ্যাঁ, এটা ঠিক যে হচ্ছে কেন্দ্র শাসিত অঞ্চল কেন্দ্রের অধীন থাকে, আর রাজ্য সরকার স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করে, জবাবদিহিতা কম থাকে। এরপর আসা যাক ভারতের সংবিধানের সাংবিধানিক অবস্থা আর কি। ভারতের সাংবিধানিক অবস্থা যদি ধরি তাহলে ভারতের সব থেকে বড় গণতান্ত্রিক দেশ বলা হয়, এবং দেশের হিসাবে ভারত সংবিধানের সব থেকে বড় সংবিধান, এবং হিসাব করলে এটা পৃথিবীর দ্বিতীয় বড় সংবিধান। সব থেকে বড় সংবিধান হচ্ছিল যুক্তরাষ্ট্রের এলাবা রাজ্যের যে রাজ্যটি আছে সেটি শব্দ সংখ্যা হচ্ছে 3,10,326টি, কিন্তু এটাকে সর্বাধিক মানে মানে হচ্ছিল সর্বাধিক বড় সংবিধান বলা হয় না, দেশের ক্ষেত্রে বলা হয় না, কারণ এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজ্য। কিন্তু যদি দেশের ক্ষেত্রে বলা হয় তাহলে ভারতের সংবিধান সব থেকে বড়, যার সংখ্যা হচ্ছিল 1,45,000। একটি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এটা আপনারা সবসময় নোট করে রাখতে পারেন, এটা যে কোনো সাধারণ জ্ঞানও আসতে পারে। সাংবিধানিক ভাবে ভারতের কোনো ভাষা নেই, কিন্তু সরকারি ভাষার সংখ্যা 21টি, কিন্তু পুরো ভারতের আঞ্চলিক ভাষার পাশাপাশি হিন্দি ভাষাটা সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে। এরপর আসা যাক, এটা হচ্ছে ভারতের একটি যে পুরো দেশ, এবং এখানে কোন কোন অঞ্চলে কি কি ভাষা আসলে দেখা যায় সেটাই দেখাচ্ছি আমি। যেমন হচ্ছিল লাদাখে লাদাখি চলে, কাশ্মীরে কাশ্মীরি চলে, পাঞ্জাবে পাঞ্জাবি ভাষা চলে, এবং ভারতের যে মধ্য অঞ্চল আছে পুরা মহারাষ্ট্র থেকে শুরু করে ছত্তিশগড়, বিহার, পাটনা, উত্তরাখণ্ড, তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ, এইসব অঞ্চলে সব থেকে বেশি হিন্দি চলে। এরপর আছে গুজরাট অঞ্চলে চলে, তারপরে ফিলি, এটাও গুজরাট আর মারাঠির মাঝখানের একটি অংশ। এরপর হচ্ছিল মারাঠি, যেটা হচ্ছিল আপনার পড়েছে হচ্ছিল এটা কর্ণাটক অঞ্চলের ক্ষেত্রে পড়েছে। তারপর হচ্ছিল কল্যাণী, এটা হচ্ছে হলো আরেকটি ভাষা। তারপরে হচ্ছে কন্নড় ভাষা আছে। এরপর আছে হচ্ছে কেরালা অঞ্চল, যেখানে মালায়ালাম বলা হয়। তারপরে হচ্ছে সাউথ ইন্ডিয়ানের মধ্যে আছে যেমন তেলুগু আছে, তামিল আছে, আবার উড়িয়া ভাষা আছে উড়িষ্যার ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা আছে। তারপরে মেঘালয় অঞ্চলে দেখা যায় হচ্ছে খাসি ভাষা। তারপরে হচ্ছে নেপালি ভাষাও দেখা যায়। দার্জিলিং, ভারতের যে হচ্ছে পশ্চিমবঙ্গের একটি জেলা আছে, দার্জিলিং অঞ্চলে নেপালি ভাষাটা বেশি চলে। আসামে অসমীয় ভাষা বেশি চলে। তারপর হচ্ছে নাগাল্যান্ড অঞ্চলে, অরুণাচল অঞ্চলে নিশি ভাষা চলে। তারপরে এখানে আছে আও ভাষা। তারপরে মণিপুরে মণিপুরি ভাষা, মিজোরামে মিজো ভাষা চলে। আর নিকোবর দ্বীপপুঞ্জতেও অনেকটা বাংলাই চলে। এরপরে দেখা যাক কি আছে। এটাই ছিল মূলত ভারতের যে ভাষাগত যে একটা সৌন্দর্য আছে, এতগুলো ভাষা একসাথে একটি দেশে, সেটাই দেখানো হয়েছে। ভারতীয় প্রধান নির্বাচন মানে কিভাবে নির্বাচন হয় এ নিয়ে একটি ভিডিও আছে, আমি আগেও করেছি, আই ব্যাটনে থাকবে, দেখে নেবেন। ভারতের মূলত দুটি প্রধান নির্বাচন হয়ে থাকে, এক লোকসভা নির্বাচন বা জাতীয় নির্বাচন, যেটা আমাদের বাংলাদেশে হয় জাতীয় নির্বাচন সেরকম। আর দ্বিতীয় যেটা হয় সেটা হলো কেন্দ্রশাসিত বা রাজ্য অঞ্চলে বিধানসভা নির্বাচন। মানে এটা হচ্ছিল বিধানসভা নির্বাচনটা এমন একটা নির্বাচন, মনে করেন পশ্চিমবঙ্গের ক্ষমতায় কে আছে বর্তমানে, আছে হচ্ছে তো মমতা ব্যানার্জি। এখানে মমতা ব্যানার্জি হচ্ছিল ভারতের যে প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী, তার সমকক্ষীয় একজন মুখ্যমন্ত্রী, বা হচ্ছিল সেই সম্মানের সহিত তার ওই পদবিটা আছে। এই পদবিটা তার এইরকম আছে যে তিনি একজন প্রধানমন্ত্রীর সমকক্ষীয় একটি মানুষ, এবং এটাই হচ্ছে ভারতের যে রাজ্যগুলো থাকে, রাজ্যের বিশেষত্ব। তার ক্ষমতা থাকে সর্বাধিক, রাজ্যের যে কোনো জিনিসের উপরে তার অধিকার থাকে, সে কন্ট্রোল করতে পারে, সে নিয়ন্ত্রণ করতে পারে, এবং কেন্দ্র সরকারকে তেমন একটা জবাবদিহিতা করতে হয় না। এরপর যেটা আছে সেটা হচ্ছে ভারতের পার্লামেন্টের কক্ষে বিভক্ত। এখানে হচ্ছিল লোকসভায় হচ্ছিল 545টি আসন থাকে। আরেকটি থাকে, কক্ষ থাকে, সেটা হচ্ছিল রাজ্যসভার 245 আসনের, এটা হচ্ছিল রাজ্যসভা। এটা হচ্ছিল বিভিন্ন ক্রিয়া বা হচ্ছিল বিভিন্ন বিশেষত্ব, মানে এটা সরাসরি ভোটে নির্বাচিত হয় না। এটা লোকসভা থেকে যে আসনগুলো পায়, সেই দলগুলোর আসন বন্টন করা হয়। লোকসভা সদস্যদের বলা হয় এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট, যেটা আমাদের কেউ বলা হয়। আর বিধানসভার সদস্যদের বলা হয় বিধায়ক বা MLA, মেম্বার অফ অ্যাসেম্বলি।
এটা হচ্ছে আলাদা। রাজ্যের ক্ষেত্রে হচ্ছে এমএলএ বলা হয় বা বিধানসভা, যেটা রাজ্যে থাকে। বিধানসভাটা কিন্তু শুধুমাত্র রাজ্যতে থাকে, আর লোকসভাটা হচ্ছে কেন্দ্রের একদম প্রধান যেটা বলা হয়। যদি একদম সহজ ভাষায় আপনাদের বোঝায়, সেটা হচ্ছে লোকসভা হচ্ছে পুরো ভারতকে কন্ট্রোল করে, আর বিধানসভা হচ্ছে রাজ্যগুলোকে কন্ট্রোল করে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসা যাক রাজ্য পদমর্যাদা ও সংবিধানে কি বলা হয়েছে এটা নিয়ে। প্রথমে আসা যাক 370 অনুচ্ছেদ, কাশ্মীর, যেটা হচ্ছে ভারতের সংবিধানের 300 অনুচ্ছেদে কাশ্মীরকে একটি বিশেষ পদমর্যাদা দেওয়া হয়েছিল, একটা পৃথক পতাকা দেওয়া হয়েছিল, তাদের আলাদা জাতীয় সঙ্গীত ছিল, কিন্তু সেটা 2019-এ হয় সম্ভবত, আমি শিওর না, 2019-এ সেটা কেড়ে নেওয়া হয় এবং অমিটেড করে দেওয়া হয়, যেটা বাতিল করে দেওয়া হয় এবং সেখানে কেন্দ্রশাসিত শাসন জারি করে। এরপর আছে 371, এখানে মহারাষ্ট্র এবং গুজরাটের একটি বিশেষ পদমর্যাদা দেওয়া হচ্ছে। এরপরে একইভাবে 371 ক বা 371 এর মাধ্যমে অনুচ্ছেদের মাধ্যমে নাগাল্যান্ডকে একটি বিশেষ পদমর্যাদা দেওয়া হয়েছে। 371 খ অনুচ্ছেদের মাধ্যমে আসামকে একটি বিশেষ পদমর্যাদা দেওয়া হয়েছে। এরপর 371 গ অনুচ্ছেদে মণিপুরকে একটি বিশেষ পদমর্যাদা দেওয়া হয়েছে। এরপরে 371 ঘ অনুচ্ছেদ অনুযায়ী তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে একটা বিশেষ পদমর্যাদা দেওয়া হয়েছে। 371 চ অনুচ্ছেদ অনুযায়ী সিকিমকে তাদের দেশ করে নেওয়া হয়েছে এবং পদমর্যাদা দেওয়া হয়েছে। 371 ছ অনুচ্ছেদ অনুযায়ী মিজোরামকে একটি বিশেষ পদ দেওয়া হয়েছে। 371 বর্গীয় জ অনুসারে বা অনুচ্ছেদের অনুসারে অরুণাচলকে একটি পৃথক মানে আলাদা একটি পদমর্যাদা দেওয়া হয়েছে। 371 ঝ অনুযায়ী অনুচ্ছেদ অনুযায়ী গোয়াকে একটি বিশেষ পদমর্যাদা দেওয়া হয়। 371 ইও নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী কর্ণাটককেও একটি বিশেষ পদমর্যাদা দেওয়া হয়। এটাই ছিল ভারতের সংবিধানের কোন কোন অনুচ্ছেদে বিশেষ পদমর্যাদা দেওয়া হয়েছে রাজ্যগুলোকে, এটাই বোঝানো হয়েছে। এরপর দেখা যাক ভারতের সীমান্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভারত মূলত পাকিস্তান, চীন, মায়ানমার, ভুটান, নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সাথে জলসীমা ভাগ করে, মানে জলসীমার মধ্যেই তাদের একটি সীমান্তর মতন থাকে ভারতের শ্রীলঙ্কা। তারা যদি ম্যাপ দেখেন অবশ্যই একটু বুঝতে পারবেন। এরপর দেখা যাক কি কি আসে, কতটুকু কার সাথে কি সীমান্ত ভাগ করেছে ভারত। ভারত পাকিস্তান সীমান্ত মোট হচ্ছিল 3233 কিলোমিটার। ভারত চীন সীমান্ত মূলত 3488 কিলোমিটার। ভারত নেপাল সীমান্ত 1758 কিলোমিটার। ভারত ভুটান সীমান্ত 966 কিলোমিটার, যেটা সব থেকে কম ভারতের যাদের সাথে সীমান্ত শেয়ার করে বা ভাগ করে। তারপরে আছে 5 নম্বরে ভারত মায়ানমার সীমান্ত 1643 কিলোমিটার। এরপর আছে ভারত বাংলাদেশ সীমান্ত 4156 কিলোমিটার, যেটা সব থেকে বেশি সীমান্ত শেয়ার করে ভারত আমাদের দেশ বাংলাদেশের সাথে, এবং এটাকে অন্যতম একটি কমপ্লেক্স বর্ডার বলা হয়, এটার যে অবস্থানগত যেভাবে ভাগ করা হয়েছে এর কারণে। এরপর দেখা যাক ভারতের গুরুত্বপূর্ণ সীমান্তের নাম, সেটা হচ্ছে প্রথমেই আসা যাক লাইন অফ কন্ট্রোল বা এলওসি। এই লাইনটিকে বিশ্বের অন্যতম রেড জোন বর্ডার বলা হয়। এটি জম্মু কাশ্মীর অঞ্চল ঘিরে আছে। এই লাইনটি মূলত সিজ অফ ফায়ার নামে পরিচিত ছিল, কিন্তু 1972 সালে এর নাম বদল করে লাইন অফ কন্ট্রোল বা এলওসি রাখা হয়। এরপর আছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি। এটা হচ্ছে মূলত ভারত এবং চীনকে পৃথক করেছে। এটাও লাইন অফ কন্ট্রোলের মতো যুদ্ধবিরতি একটি সীমান্ত। এরপর আছে র্যাটক্লিফ লাইন, বা যেটা হচ্ছে 1947 সালে করা হয় এবং এর ফলে ভারত পাকিস্তানের জন্ম হয়, এবং একই সাথে পাকিস্তানের দুইটি অঞ্চল জন্মগ্রহণ করে, যেমন হচ্ছে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, যা বর্তমানে বাংলাদেশ, আমাদের দেশ বাংলাদেশ নাম রয়েছে। তবে এই ছিল আজকের ভারতের আত্মবান্ধ, বা যতটুকু আমি শেয়ার করতে চেয়েছিলাম ততটুকু শেয়ার করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন বা আপনাদের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে বা আমার যদি কোনো ল্যাগুয়েজ থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য সবসময় আমাদের ফেসবুক পেজকে লাইক করতে পারেন লটিউব, এবং আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং আমাদের সাথে সবসময় কোনো বিষয়ে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি ইমরান, আজকে এই পর্যন্ত। সাইন আউট ফ্রম লটিউব।